বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আদাব। আজকে আমি খুব স্বাভাবিকভাবেই কথা বলবো ইউনূসের এই জুলাই সনদ নামে তথাকথিত আবর্জনার নাটক এবং বিএনপি জামাতের সেই নাটকের অভিনয় নিয়ে কিছু কথা। প্রথমেই আপনারা সবই দেখেছেন, আপনারা সবই জানেন, তারপরেও আপনাদের এই দেখা এবং জানার সাথে আমি একটু হয়তো কিছু যোগ হবে, হয়তো আপনার কথাটা কি আমার মুখ দিয়ে বের হবে। সেটা হচ্ছে যে জুলাই সনদ এই জিনিসটা আবিষ্কার করেছে জুলাই সন্ত্রাসে ছাত্র নামে, ছাত্র নেতাদের নামে যাদেরকে ব্যবহার করা হয়েছিল, যে ৫-৬ জন, এই হাসনাত, সার্জিস, নাহিদ, এরাই প্রথমে জুলাই সনদ নামে একটি অঙ্গীকার, ভবিষ্যতে, অতীত, বর্তমান, ভবিষ্যৎ নিয়ে তারা তাদের যে সমস্ত বুদ্ধিদাতা আছে, পরামর্শদাতা আছে, বা যাদের পরামর্শে বুদ্ধিতে তারা চলে, তাদেরই ইনস্ট্রাকশনে তারা এই জিনিসটা আবিষ্কার করলো যে আমাদের এরকম একটি জুলাই সনদ নামে একটা কিছু থাকতে হবে, যাতে আমরা বাংলাদেশের মুক্তিযুদ্ধের, স্বাধীনতার এবং মুক্তি সংগ্রামের 23 বছরের মুক্তি সংগ্রামের ইতিহাস এবং এর নায়ক, এর সৃষ্টিকারীদেরকে বাতিল করে দিয়ে জুলাই আন্দোলন নামে একটা কিছু বলে নতুন একটা কিছু সামনে এনে তারপরে তারা তাদের নিরাপত্তা, তাদের দায়মুক্তি এবং নতুন এক বাংলাদেশ তারা গড়ে তুলবে। এই পরামর্শকদের এই পরামর্শে তারা মাঠে নেমে একটা সাজানো নাটক আন্দোলন করেছিল। প্রথমে ইউনূসের বাড়ি ঘেরাও, সেখান থেকে গেল শহীদ মিনারে, সেখান থেকে ইউনূস দায়িত্ব নিল যে সরকার সব রাজনৈতিক দলের সাথে আলোচনা করে একটা ঐক্যমতের ভিত্তিতে আমরা একটা জুলাইয়ের ঘোষণা তৈরি করব। এই তো এটা নিয়ে বহু মাস কাটাই দিছে, কোনো না কোনো এটা বলে, ওইটা বলে, এটা বলে, সেটা বলে। পরবর্তীতে কয়েক মাস আগে একটা জুলাই গতানুগতিক একটা ঘোষণা হয়েছে, যা একটি দলীয়, বিএনপির দলীয় ঘোষণা হিসাবে সবার কাছে প্রতিমান হয়েছে এবং সেটা তখন লাপাত্তা হয়ে গেছে। এরপর আবার ইউনূসেরই প্ররোচনায়, উদ্যোগে এই ছাত্ররা, এই সন্ত্রাসীরা আবার জুলাই সনদ নিয়ে নতুন করে আবিষ্কার করলো যে তারা তাদের রক্ষা কবচ হিসাবে এটা, এবং ওই একই যে ঘটনা বললাম, তারা কি চায়, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। একইভাবে আজকে 17 অক্টোবর সেটা মহাসমারোহে ধুমধাম সারা বিশ্বব্যাপী প্রচারণা, ইউনূস নিজে সমস্ত মিডিয়াকে লাইভ প্রচার করার জন্য নির্দেশ দেওয়া, মানে একটা বিরাট কিছু হয়ে যাচ্ছে। কিন্তু অবাক হওয়ার বিষয় হচ্ছে যারা এটার উদ্যোক্তা, যাদের জন্য মূলত এটা করা,
তারাই আজকে এই আয়োজনে উপস্থিত থাকে নাই এবং সেটা ঘোষণা দিয়ে থাকে নাই। শুধু তাই না, তাদেরই লেলিয়ে দেওয়া কিছু সন্ত্রাসী যারা ওই সময় সন্ত্রাস করেছে এখনো তা বহাল রেখেছে, এই অনুষ্ঠানে ভাঙচুর, জ্বালাও পড়া, পুলিশের সাথে মারামারি, সেনাবাহিনীর সাথে মারামারি, মঞ্চ দখল, নানান রকমের নাটক সিনেমা আপনারা দেখেছেন ইতিমধ্যে। শেষ পর্যন্ত তাদের একটা দাবি আবার ইনস্ট্যান্ট তাদের কাছে ক্ষমা চেয়ে আবার মেনে নিয়েছে, সেটা হচ্ছে ওই যে দায় মুক্তি এবং তাদের নিরাপত্তা। তাদের দায় মুক্তি, তাদেরকে কোনো মামলা মোকদ্দমায় জড়ানো যাবে না, কোনো আদালতে হাজির করা যাবে না, কোনো এই জুলাই আগস্ট আন্দোলনে কোনো কিছুর জন্য তাদেরকে কোনো প্রশ্ন করা যাবে না, আইনের আওতায় আনা যাবে না, এবং তাদের নিরাপত্তা, তাদের চিকিৎসা, তাদের পুনর্বাসন, মোটামুটি তাদেরকে নিরাপত্তা এবং স্বাবলম্বী করার জন্য যা যা করা সেটাও তারা শেষ পর্যন্ত মেনে নিয়েছে। তো এখন কথা হচ্ছে, এই যে ডেভিল, আজকের নাটকের নাম হলো ডেভিল, আর নাটকের রচয়িতা হইল ইনুস। এই যে ডেভিল ইনুস যে আজকে তার নিজের নামে নিজের নাটকটা মঞ্চস্থ করলো, এটা অনেকগুলি বৈপরীত্য, অনেকগুলি ফার্স, অনেকগুলো কমেডি এখান থেকে বেরিয়ে আসলো। এটা সিরিয়াস কোনো বিষয়ই না। এটা নিয়ে যেভাবে ঢাকঢোল পিটানো হচ্ছিল, যেভাবে একটা পুরা সবকিছু উলট পালট করে দেওয়ার কথা ছিল, আদতে এই ডেভিল বুঝতে পেরেছে যে সেই রাস্তায় যদি যায় তাহলে ওইটা হবে তার কবর। যার জন্যে কৌশলে তার ওই সার্কাস্টিক অ্যাটিটিউড এবং ভাবভঙ্গিতে সে আসল জিনিস রেখে নকল জিনিস নিয়ে মানুষকে একটা বুঝ দিয়ে একটি আবর্জনার পাতা জুলাই সনদ নামে উপস্থাপন করে চলে গেল। যারা তার নিয়োগকর্তা, তিনি নিজে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে বলেছেন, বারবার বলেছেন, সারা পৃথিবীতে হেঁটে হেঁটে গিয়ে গিয়ে বলেছেন, তার নিয়োগকর্তা হইল এই ছাত্ররা, এবং এই ফুসলিয়ে ফাসলিয়ে মদত দিয়ে এই সন্ত্রাসী ছাত্র সন্ত্রাসীদেরকে দিয়ে সে একটা কিংস পার্টিও করিয়েছে, যার কোনো পাত্তাই সে পায় নাই। এখন তারা টয়লেট পেপার মতো তাদেরকে ছুঁড়ে ফেলে দিয়েছে। সেই তার নিয়োগকর্তাকে সে আজকে অস্বীকার করলো, তার নিয়োগকর্তারাই তাকে আজকে অস্বীকার করলো, রিজেক্ট করলো। তাহলে এই যে একটা ভুয়া সনদ যে আবিষ্কার করলো, এটা কি করলো, কেন করলো, কার জন্য করলো, এটাই হলো এখন প্রশ্ন। এই যে ধ্বংসাত্মক, হিংসাত্মক পরিবেশের মধ্য দিয়ে ৫,০০০ লোকের চেয়ার বসিয়ে ৯০০ লোক সমাগম করে, তার মধ্যে ৯০০-র মধ্যে ১৫০ হইল সিভিল ড্রেসে আইন শৃঙ্খলা বাহিনী, বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন, যাদেরকে দাওয়াত করছে তারাও আসে নাই, কারণ তারা নিরাপদ মনে করে নেই, মনে করেছে এখানে অন্য কোনো কিছু হতে পারে, যার জন্য সেনাপ্রধানকে এখানে উপস্থিত করেছে। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান আজকে এখানে উপস্থিত ছিল। কেন উপস্থিত ছিল? এটা ইচ্ছা করে তাকে এখানে আনা হয়েছে। যদি প্রটোকল হিসাবে বা তাকে আমন্ত্রণ জানানো হতো সদিচ্ছায় বা পার্টিসিপেটরি করার জন্যে, তাইলে ৩ বাহিনীর প্রধান থাকতো, পুলিশ প্রধান থাকতো, বিজিবি প্রধান থাকতো, অন্যান্য প্রধান থাকতো, মন্ত্রিপরিষদ সচিব থাকতো,
নানান রকমের সরকারি অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা আছে, তারা উপস্থিত থাকতে পারত, বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলররা থাকতে পারত, আরও অনেক প্রতিষ্ঠান আছে যারা একটি সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধানের অনুষ্ঠানে সবসময় তারা আমন্ত্রিত অতিথি থাকে, কমন। তারপরে হলো এরকম একটি বিরাট স্বঘোষিত বিরাট আয়োজন, সেখানে তো থাকার কথা, কিন্তু না, শুধু সেনাপ্রধানকে ওখানে উপস্থিত রাখা হয়েছে। কেন? পিঠ বাঁচানোর জন্য। সেনাপ্রধান থাকলে সেনাপ্রধানের নিরাপত্তার জন্য সেখানে সেনাবাহিনী অত্যন্ত কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করবে। ওই সেনাপ্রধানের নিরাপত্তার বলয়ে আজকে ইউনূস চালাকি করে এই অনুষ্ঠানটা করেছে। সেনাপ্রধান যদি এখানে উপস্থিত না থাকতো, সেনাবাহিনী যেইভাবে মারমুখী হয়েছে বা যেইভাবে প্রোটেকশন দিয়েছে, প্রোটেক্ট করেছে অতিথিদেরকে, এখানে উপস্থিত তারা ছিল, সেনাপ্রধান না থাকলে তারা এটা করতো না। তারা গদ বাঁধা দূরে দাঁড়ায় থাকতো, এর মধ্যেই তারা ঢুকতো না। তো চালাকি করে ইউনূস সেনাপ্রধানকে উপস্থিত রেখে নিজেকে সেভ করে কৌশলে নিজে পার হয়ে গেল। এখন কথা হচ্ছে এটা কি? আমি আমার ফেসবুকে বলেছি এটা একটা আবর্জনা, এবং এই আবর্জনাকে সমর্থন দেওয়ার জন্য, পক্ষে অবস্থান নেওয়ার জন্য একদিন জনতার আদালতে, কারণ এই আবর্জনাটা হলো মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও স্বাধীনতার সার্বভৌমত্বের বিরুদ্ধে একটি কাগজ। এই সনদ বা এই ঘোষণায় সমর্থন দেওয়ার কারণে, পক্ষে থাকার কারণে একদিন বিএনপিকে এই জন্য জাতির কাছে কৈফিয়ত দিতে হবে। অবশ্যই বিএনপিকে এটার কাঠগড়ায় দাঁড়াতে হবে। শুধু এইটা না, 8ই আগস্ট থেকে এই ইউনূস ক্ষমতা দখল করার পরে এই ইউনূস দ্বারা যত অনিষ্ট এই দেশের হয়েছে, যত ক্ষতি এই দেশের হয়েছে, যত অনাচার, অবিচার, খুন খারাপি, ধর্ষণ, সমস্ত কিছুকে বিএনপি সমর্থন দিয়েছে খোলা গলায় এবং ওপেন এয়ারে। তারা সমর্থন জানিয়েছে, তারা ইউনূসের সাথে আছে। শুধু তাই না, এই ইউনূসের লিগেসিকে তারা ভবিষ্যতে আফোল্ড করবে, কন্টিনিউ করবে। সো আজকেও আমি জামাতের কথা বলি না, জামাত একটা মুনাফেক। যে দল যারা এই দেশে জন্ম নিয়ে, এই দেশের আলো বাতাস, এই দেশের খাদ্য, সমস্ত পানি ব্যবহার করে এই দেশে বড় হয়ে এই দেশের সাথে বেইমানি করতে পারে, সেটা হলো মুনাফেকি। বেইমান আর মুনাফেকের মধ্যে পার্থক্য আছে, আমার চেয়ে আপনারা ভালো বুঝেন। জামাত হলো মুনাফেক, এটা খালেদা জিয়াও বলেছে একাধিকবার। জামাত ইসলামী হলো মুনাফেক। তো এই মুনাফেকদের কিছু না, আজকে সকাল পর্যন্ত বলছে এই মুনাফেকরা যে নভেম্বরে গণভোট, পিআরের উপরে গণভোট না হলে তারা এটার মধ্যে নাই, এই সনদের সই করবে না। কয়েক ঘন্টা পরে ওই মুনাফেকরা আইসা তাদের মুনাফিকি প্রমাণ করেছে এই আবর্জনার মধ্যে, এই কালো কাগজে স্বাক্ষর করে। তো এদের কথা আমি এদেরকে গড়ায়ও ধরি না, আর এরা হলো সন্ত্রাসী। সন্ত্রাসীকে কিভাবে শায়েস্তা করতে হয়, কিভাবে দমন করতে হয়, আমরা আওয়ামী লীগ ভালো করেই জানি, শেখ হাসিনা ভালো করেই জানে, আর আওয়ামী লীগের অধীনে প্রশাসন ভালো করেই জানে। তো এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই, ওই মুনাফেক কি বললো। কিন্তু বিএনপিকে নিয়ে তো রাজনীতি করতে হবে, বিএনপিকে তো আর শেষ করবো না, শেষ করার ইচ্ছাও নাই, আর শেষ হবেও না, ক্ষুদ্র হইলেও থেকে যাবে। তো কথা বলবো বিএনপিকে নিয়ে। যেই বিএনপির মির্জা ফখরুল গতকালকে ঠাকুরগাঁয়ে এক জনসভায় সাংবাদিকদেরকে বলেছে ইউনূসের সাথে কোনো লোক নাই, সে একা। ঠিক এই কথাটাই বলেছে। তো ইউনূসের সাথে কোনো লোক নাই, সে একা। তো ইউনূসের সাথে তোমরা আছো, একা বলো কেন? আজকে তোমরা প্রমাণ করেছ। আর খালেদা জিয়া হইল হাসপাতালের কেবিনে ঢুকে খালেদা জিয়াকে দাওয়াত করতে গেছে আরেক ক্রিমিনাল
ডিপ স্টেটের এজেন্ট বদিউল আলম মজুমদার। আবার এসে বলে খালেদা জিয়া স্বাগত জানিয়েছে, সাফল্য কামনা করেছে এই সনদের। তো এইটা আসলে কি? এইটা হইল ইনুস তারেকের একটি নথি, মানুষকে ধোঁকা দেওয়ার জন্য। মুখে বলবে তারেক আমার ৩১ দফা আছে, আর কিছুর দরকার নাই। আর এদিকে এই আর সালাউদ্দিনের কথা, এরা চাকরি করে ওখানে, ওই তারেক জিয়ার যা বলবে তাই করবে, ফখরুল যা বলে দিবে তাই বলবে। সো এদের কথার কোনো ইয়ে নেই। তো বিএনপি ইনুসের যৌথ ঘোষণা, বিএনপি জামাত ইনুসের যৌথ ঘোষণা হলো এখন। এর চেয়ে বেশি কিছু না, এটা একটা নন বাইন্ডিং পেপারস, এটা একটা দলীয় অঙ্গীকার। দলকে বিএনপি জামাত, আর এই দুই বিএনপি জামাতের সাইনবোর্ডকে ইনুস। যেহেতু এদের দেশের ভিত খুব দুর্বল, বিদেশের ভিত নাই বললেই চলে, তাই ইনুসের মতো একটা আন্তর্জাতিক বাটপারের দরকার আছে, একটা ডেভিল দরকার আছে, যে সকালে এক কথা বলবে, সন্ধ্যা আরেক কথা বলবে। সো সেই জিনিসটা তারা সামনে নিয়ে তারা এখন টিকে আছে এবং কাজ করতেছে। তো এইটা হইল এই ত্রিভুজ চক্রের একটা দলীয় ইশতেহার। এটার কোনো বাধ্যবাধকতা নাই। এরকম বহু দল, বহু সংগঠন, বহু জোট, বহু কিছু বহু সময় প্রচার এবং প্রকাশ করেছে। তাতে এই জাতির কিছুই আসে যায় নাই, ভালো আসে যায় নাই, খুব একটা মন্দও আসে যায় নাই। এটা তো সংবিধানের অংশ হবে, এটা কোথাও বলা হয় নাই। এটা সংবিধানের অংশ হওয়ারও কোনো সুযোগ নাই। এটার জন্য গণভোটও চাওয়া হবে না, সেইটাও কিছু বলা নাই। সব সেই জন্যই বললাম যে ইনুস জানে এইটাকে সংবিধানের অঙ্গ করতে হলে যা করতে হবে সেটা সে করতে পারবে না। আমি আমার 2 দিন আগে আরেকটি বক্তব্যে বলেছি, আলোচনায় বলেছি, যে তারা জানে তাদের এই সমস্ত ভাওতাবাজি রাষ্ট্রপতি পর্যন্ত গেলে কোনো লাভ নাই, রাষ্ট্রপতি এগুলি করবে না। রাষ্ট্রপতি তো তাদের নিয়ন্ত্রণের বাইরে। তাদের যদি ক্ষমতা থাকে তারা 1 মিনিটের মধ্যে রাষ্ট্রপতিকে বঙ্গভবন থেকে আউট করে দেয়। তাদের ক্ষমতা নাই, তারা সেটা করতে পারতেছে না। এটা একটা প্যারালাল অবস্থান নিয়ে বসে আছে এবং মূল সাংবিধানিক শক্তি নিয়ে, অবস্থান নিয়ে মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু বসে আছে। অতএব এই সনদ ফরদ তার কাছে যাবে না, গেলেও ওটা বঙ্গভবনের গেট থেকে ফেরত চলে আসবে। শাহাবুদ্দিন চুপ্পু তখনই সিগনেচার করবে যদি তার যে প্রোটেক্টর এই মুহূর্তে উপরে আল্লাহ, নিচে সেনাবাহিনী, তারা যদি তাকে রিকোয়েস্ট করে। জিন্দিগিতে সেনাবাহিনীটা করবে না, এবং সেনাবাহিনী করবে না এটা ইনুসও ভালো করে জানে। সেনাবাহিনী কি করবে তাও ইনুস ভালো করে জানে। ইনুস আছে এখনো, যে বলে না চিটাগের ভাষায়, লডর বডর করে যতক্ষণ আছে আর কি। এবং কতক্ষণ সেটা হলো এখন ম্যাটার অফ নট মান্থস, নট ইভেন উইকস, ইটস এ ডেজ। একটার পর একটা সিচুয়েশন আসতেছে। আজকে স্কেপ করলো সনদের ব্যাপারে। আমি অনেকগুলো বিষয় আমি সেদিন আলোচনায় বলেছি। অফিসারদের, সেনা অফিসারদের বিচার, এই সনদ, সেটাও আমি তখন বলেছি। এবং সামনে 21শে অক্টোবর তত্ত্বাবধায়ক, এই জিনিসগুলো নিয়ে, এই সনদ নিয়ে তার স্কেপ করলো, সনদকে বাইপাস করলো। একটা সাদা, একটা লামসাম একটা কাগজ দিয়ে মানুষের নয়সে বুঝিয়ে দিল আসলে এটা কিছুই না, ভুয়া, শেষ। তো এখন পরবর্তীতে কি? পরবর্তীতে হচ্ছে চলমান যে সংকট সেনাবাহিনীকে নিয়ে, এটাই এখন বার্নিং ইস্যু, অ্যাটলিস্ট নেক্সট কাপল অফ ডেজ। আমরা এটার দিকে নজর রাখবো এবং স্পষ্টভাবে আমি বলতে চাই আজকে, সেনাবাহিনীকে এই অবৈধ আইসিটিতে আনা যাবে না।
সেনাবাহিনীর যদি কারো বিরুদ্ধে স্পেসিফিক কোনো অ্যালিগেশন থাকে, কোনো কমপ্লেইন থাকে, তাহলে যে এফেক্টেড, যে ভিকটিমকে সেনা সদরে যথাযথ কর্তৃপক্ষের কাছে অভিযোগ করতে হবে যে কোন সেনা সদস্য তার কি ক্ষতি করেছে, বা তার কোন ওই সেনা অফিসার বা সদস্যের কি কর্মের জন্য সে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ধরনের লিপিবদ্ধ করে একটা অভিযোগ যেভাবে দাখিল করে কোনো সুনির্দিষ্ট ব্যক্তির বিরুদ্ধে, সেইভাবে দাখিল করবে, সেখানে ইনভেস্টিগেশন হবে। সেখানে যদি কোনো সেনা সদস্য অপরাধ করে থাকে, অবশ্যই আমি সেই অপরাধের বিচার চাই। কিন্তু ঢালাওভাবে আপনি বলে দিলেন পিক অ্যান্ড চুজ, অমুক 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 অমুক, এখানে অমুকে আমার দলের অমুকের আত্মীয় এ বাদ, অমুকের দলের অমুক আত্মীয় এ বাদ, এইটা এইভাবে পিক অ্যান্ড চুজ করলে হবে না। আর যদি ঢালাওভাবে করতে হয়, তাহলে ইকবাল করিম ভূঁইয়া যখন থেকে সেনাপ্রধান, তারপর থেকে যারা সেনাপ্রধান ছিল প্রত্যেককে অ্যাকাউন্টেবল করতে হবে। তাদের আমলে কি কি ক্রস ফায়ার হয়েছে, তাদের সেনা সদস্যরা, সে র্যাবে থাকুক, বিজিবিতে থাকুক বা ডিজিএফআইতে থাকুক, তারা কোন কোন অপরাধে জড়িত ছিল, কার কার আমলে, তারা প্রত্যেকে সুপিরিয়র রেসপন্সিবিলিটি নিতে হবে। আপনি এডিট করলে একটু বাদ দিয়ে এদিকে তাকাবেন, তা হবে না। অতএব আমার স্পষ্ট কথা, আমি জেনারেল ওয়াকার সাহেবকে বলবো, আপনাকে অবস্থান নিতে হবে। আপনারা বলছেন, সেনা সদরের ব্রিফিংয়ে বলা হয়েছে আপনারা জাস্টিস আফোর্ড করতে চান, ইনসাফ চান। তাহলে ইনসাফ সবার জন্য, ইনসাফ প্রতিষ্ঠানের জন্য। আজকে যে ষড়যন্ত্র হচ্ছে, সেটাকে আপনি ষড়যন্ত্র বলেন, চক্রান্ত বলেন বা নাই বলেন, কিন্তু আপনার সেনা সদস্যকে, এভরি সিঙ্গেল সেনা সোলজারকে প্রোটেক্ট করার রেসপন্সিবিলিটি আপনার। অন্যায়ভাবে কে সাজা পাবে, রাজনৈতিক উদ্দেশ্যে কাউকে ক্ষতিগ্রস্ত করা হবে, তা আপনি কোনো অবস্থাতেই আপনি অ্যাকসেপ্ট করতে পারেন না। যদি আপনি মজবুর হন, আপনি যদি অপারগ হন, আপনি পালিয়ে যান দেশ থেকে, তবুও ওই দেশ আপনি এই সেনা প্রতিষ্ঠানকে ধ্বংস করবেন না। আপনি ঘুরে দাঁড়ান, আপনি বলেন কার বিরুদ্ধে, ঘোষণা দেন যে কারো বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে সেই অভিযোগ যেন, সুনির্দিষ্ট অভিযোগ যেন তথ্য প্রমাণ সহ আপনার দপ্তরে অভিযোগ করুক। আপনি সেটা ইনভেস্টিগেশন করবেন, সেনাবাহিনী অপরাধ করলে সেনা আইনে তার বিচার হবে, এটাই স্বাভাবিক। আজকে জাতিসংঘ বলছে আপনি শুনবেন, তা হবে না। জাতিসংঘ জাস্টিসের কথা বলছে, জাতিসংঘকে বলতে হবে যে এটা সেনা আইনের মধ্যে পড়ে না। ইভেন যে অধ্যাদেশের বলে, যে প্রজ্ঞাপনের বলে আজকে সেনা সদস্যদেরকে, রাজনৈতিক নেতাদেরকে, রাজনৈতিক দলকে এই আইসিটিতে বিচারের মুখোমুখি করা হয়েছে, ফাঁসির মুখোমুখি করা হয়েছে, এটা সম্পূর্ণ অবৈধ। সেটা বলতে হবে যে কোনো অবৈধ প্রতিষ্ঠানের কাছে সেনা সদস্যরা দায়বদ্ধ না, তাদের আদেশ নির্দেশ মানতে সেনা সদস্যরা বাধ্য নয়। কোনো সেনা সদস্যের বিরুদ্ধে অভিযোগ থাকলে সেটা যথাযথ প্রক্রিয়ায় সেটা আসতে হবে এবং তার বিচার অবশ্যই হবে। এই অবস্থান আপনাদেরকে নিতে হবে। এটাই আমার আজকের আলোচনার মূল কথা। ভালো থাকবেন, ধন্যবাদ।